শীতের সকালের টাঙ্গাইল, কুয়াশার ভেতর সূর্যোদয়, খেজুরের রস আর জমিদার বাড়ির গ্রাম বাংলার অপূর্ব সৌন্দর্য। আজকের ব্লগ দেখাবো টাঙ্গাইল সকালের সেই অদেখা সৌন্দর্য, সূর্যোদয় থেকে খেজুরের রস আর গ্রামের সহজ সরল জীবন। চলেন শুরু করি আজকের ব্লগ। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের আজকের ব্লগে। আজকে আমরা যাচ্ছি শীতের সকালে টাটকা খেজুরের রস খেতে। অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না টাঙ্গাইলে ঠিক কোথায় খেজুরের রস পাওয়া যায়। তাই এই ব্লগে আমরা সব দেখাবো, কোথায় পাবেন, কিভাবে যাবেন আর কেমন সেই আসল গ্রাম বাংলার সকালের স্বাদ। সারা রাত ঘুমাইনি, শুধু রস খেতে যাওয়ার উত্তেজনায়। তাই ভোর 5টার মধ্যেই আমরা বাসা থেকে বের হয়ে পড়েছি। প্রথমেই বাইকে তেল ভরে রওনা দিলাম টাঙ্গাইলের পথে। আমরা পুরাতন বাসস্ট্যান্ড, নিরালা মোড়, মাওলানা ভাসানী পার হয়ে কুয়াশা ভেজা রাস্তায় চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। আমরা ভেবেছিলাম আমরা সর্বপ্রথম এখানে আসবো, কিন্তু আশ্চর্যজনকভাবে এখানে আমাদের আগে আর অনেক মানুষজন ছিল। আসলে মানুষ হবে জানতাম, বাট এতটা মানুষ এত সকালবেলা হবে কল্পনাও করতে পারিনি। রীতিমতো রসের জন্য আমাদের অনেকটা টাইম সিরিয়ালে থাকতে হয়েছে। চলেন আমরা খেজুরের রস খেতে খেতে সকালটা উপভোগ করি। কুয়াশার চাদরের ভেতর লাল শাপলা, যেন ভোরের লাজুক হাসি। চারপাশের সাদা কুয়াশা আর রঙিন ফুলের মেলা। সকালের প্রকৃতি নিজের মতো করে সাজানো। নরম কুয়াশা ভেদ করে ফুটে থাকা ফুলগুলো মনে করিয়ে দেয় প্রকৃতির সৌন্দর্য কখনো থেমে থাকে না। ভোরের ঠান্ডা হাওয়া, কুয়াশা আর ফুটে থাকা শাপলার লাল, সব মিলিয়ে এক অপূর্ব শান্তির মুহূর্ত। খেজুরের রস শীতের সকালের এক অনন্য স্বাদ। এতে প্রাকৃতিক চিনি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং এনার্জি থাকে, যা শরীরকে সতেজ রাখে। তবে একটা কথা, খুব ভোরে আসতে হবে, কারণ সকাল 6টার মধ্যেই রস শেষ হয়ে যায়। অনেকেই এসে ফেরত যান, তাই যত তাড়াতাড়ি আসবেন তত ভালো। হয়তো এখন শীত একটু কম, তাই রসও কম পাওয়া যাচ্ছে। শীত বেশি হলে আরো বেশি রস পাওয়া যেতে পারে, আমি নিশ্চিত নই। তবে সাধারণত গ্রামের দিকে শীত বাড়লে নাকি রসের পরিমাণও বাড়ে। হঠাৎ করে ছোট ভাই বোনের সাথে দেখা, রিফাত আর কথা, আমার অনেক পছন্দের দুটি মানুষ। ওরা আমাদের সাজেস্ট করলো যে সামনে সুন্দর একটা ব্রিজ এবং নদী আছে, গিয়ে দেখে আসতে পারো। থ্যাংক ইউ কথা অ্যান্ড রিফাত, আমাদের এত সুন্দর জায়গার একটা ইনফরমেশন দেওয়ার জন্য। ওদের জন্যই আমরা এত সুন্দর একটা সূর্যোদয় দেখতে পেলাম। এত সুন্দর জায়গায় আসবেন কিভাবে? প্রথমে নিরালা মোড় হয়ে সোজা চলে আসুন। এরপর মাওলানা ভাসানী পার হয়ে সামনে এগিয়ে একই রাস্তায় বাঁ দিকেই পড়ে এই জায়গাটার নাম চারাবাড়ি। রিক্সা আসতে সময় লাগে 20 থেকে 25 মিনিট আর বাইকে 15 মিনিট। আপনি চাইলে অটোতেও আসতে পারেন। এখানে ভাড়া পড়বে 80 থেকে 120 টাকা, একটু দামাদামি করে নিতে হবে। তারপর আমরা ব্যাক করার সময় ভাবলাম, যেহেতু একই রাস্তা দিয়ে আসছি, তাহলে চলুন আশেপাশের একটু ঐতিহ্যবাহী জায়গাগুলো দেখে যাই। কয়েকটা জমিদার বাড়ি আপনাদেরও ঘুরে দেখাই। প্রায় 200 বছরের পুরনো শিব মন্দির ও জমিদার বাড়ি। পূর্বে মনোন্নয় রায় চৌধুরী সন্তোষ জমিদার বাড়ির গোড়াপত্তন করে। সর্বশেষ জমিদার গোলকনাথ চৌধুরী 1950 সনে জমিদার প্রথা উচ্ছেদের ফলে সপরিবারে ভারত চলে যান। এ সময় মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এই 66 বিঘার জমিদারিটি নিজ অধিকারে নিয়ে নেন। 1999 সালে সরকার সন্তোষ জমিদার বাড়িতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয় হলো টাঙ্গাইলের একটি ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান, যা 1870 সালে জাহ্নবী চৌধুরানী প্রতিষ্ঠা করেন। রানী জাহ্নবী চৌধুরানী 13 বছর বয়সে বিধবা হয়ে 6 আনে জমিদার মালিকানা লাভ করেন। তিনি তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ জেলার দ্বিতীয় ইংরেজি MA বিদ্যালয় হিসেবে 3 জুন 1870 সালে এই বিদ্যালয়টি স্থাপন করেন। এখানে 100 বছরের পুরনো সূর্য ঘড়িটি বহাল তবিয়াতেই আছে। এরপর আমরা চলে যাব আরেকটি ঐতিহাসিক জায়গা আপনাদের দেখাতে। এখন চলে আসলাম আমরা অলওয়া জমিদার বাড়িতে। চলেন আপনাদের এই জমিদার বাড়িটি আমরা ঘুরে দেখাই আর এর কিছু ইতিহাস আমরা জেনে নিই।
অলুয়া জমিদার বাড়ি প্রায় 1800 শতকে জমিদার সতীনাথ রায় চৌধুরী বর্তমান টাঙ্গাইল সদরের পৌরসভা এলাকায় 132 শতাংশ জমির উপর এই অলুয়া জমিদার বাড়িটি স্থাপন করেন। এরপর বংশ পরম্পরায় জমিদার বংশধররা এখানে জমিদারি পরিচালনা করতে থাকেন। একসময় জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেলে এই জমিদার বাড়িটি পরিত্যক্ত হয়ে যায়। আবশ্যক পরিত্যক্ত হওয়ার দীর্ঘ কয়েক বছর পর বাড়িটির কিছু অংশে বাংলাদেশ সরকার 1980 সাল থেকে এখন পর্যন্ত স্থানীয় ভূমি অফিস হিসেবে ব্যবহার করে আসতেছেন। বাকি অংশ এখন প্রায় ধ্বংসের মুখে। এই জমিদার বাড়ির শেষ জমিদার ছিলেন কনকলতা রায় চৌধুরী। তিনি তার পরিবার নিয়ে 1950 সালে ভারতে চলে যান। এই জমিদার বাড়িটি অবহেলা অযত্নে আজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। ব্যাপক পর্যটনের সম্ভাবনা থাকা সত্ত্বেও কেবলমাত্র সরকারি উদ্যোগের অভাবে ধ্বংস হতে বসেছে ঐতিহ্যবাহী টাঙ্গাইলের অলুয়া ভবানীর জমিদার বাড়িটি। আমরা টাঙ্গাইলবাসী সরকারের কাছে জমিদার বাড়িটি সংস্কার ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য জোর দাবি জানাচ্ছি। টাঙ্গাইল মানেই শাড়ি। এখানে হাতে তাতে সুন্দর ও মজবুত শাড়ি তৈরি করা হয়। আর শাড়ির আগে যেটি আসে সেটি হলো সুতা। টাঙ্গাইলের শাড়ি যা সারা বিশ্বে খুব সুনাম অর্জন করেছে। এই শাড়ি নিয়ে একদিন আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব, কিভাবে এবং কোথায় এই শাড়িগুলো বানানো হয়। এটি হচ্ছে অলুয়া সেই বিখ্যাত ভাইরাল সুপারি বাগান রোড। আমাদের এখন বাড়ি ফেরার পালা। আমরা বের হয়েছিলাম সকাল 5টায়। একটা সুন্দর সকাল উপভোগ করে এবং ঐতিহাসিক স্পট ভ্রমণ করে সকাল 10টায় বাড়ি ফিরে যাচ্ছি। আপনারা যদি ঘুরতে ভালোবাসেন এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আর এই সমস্ত সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, টাটা।